নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই নিফটিতে একটা বড় ভোলাটিলিটি দেখতে পাওয়া গেছে, তবে এটাই ভালো ব্যাপার, একবারের জন্য আজকে এই নিফটি লাল নিশানে যায়নি। একসময় দেখতে পাচ্ছেন হাই কত লাগিয়ে দিয়েছিল, এই 23,835 হাই লাগিয়ে দিয়েছিল এবং সেইখান থেকে যদিও নিচের দিকে কিছুটা পড়েও গেছে। তো এই সপ্তাহে নিফটির যে এক্সপায়ারি সেটাও মিটে গিয়েছিল, তারই সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার দিন মানে গতকাল দিন সেন্সেক্সের যে এক্সপায়ারি সেটাও মিটে গিয়েছিল এবং সেই সব কারণে কিছু টেস্ট বেরিয়ে এসেছে। এছাড়া অন্যান্য কিছু কারণও ছিল। বিএসসি সেন্সেক্সও দেখতে পাচ্ছেন এই 231 পয়েন্টের কাছাকাছি তেজি আজকের দিনে দেখতে পাওয়া গেছে এবং এই যে ওভারঅল মার্কেট রেট এটা শুরুর দিকে খারাপ থাকলেও পরে কিছুটা পজিটিভ এসেছে। দেখতে পাচ্ছেন বাড়া শেয়ারের সংখ্যা আজকে বেশি, 1744 খানা স্টক বেড়েছে, পড়া শেয়ারের সংখ্যা 1522 খানা। আর আজকে যে নিফটি এতটা বেড়েছে, কোন কোন শেয়ার সব থেকে বেশি কন্ট্রিবিউট করেছে? নিফটি দেখতে পাচ্ছেন এই 64 পয়েন্ট বেড়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছেন এই আইসিআইসিআই ব্যাংক এরা একাই কন্ট্রিবিউট করেছে 38 পয়েন্ট। তারপরে দেখতে পাচ্ছেন এই এইচডিএফসি ব্যাংক 32 পয়েন্ট, তারপরে অ্যাক্সিস ব্যাংক রয়েছে 21 পয়েন্ট। মানে আজকে বাজারে নিফটি ব্যাংক এরাই অনেকটা সাপোর্ট দিয়েছে। আর অন্যদিকে ফেললো কোন কোন কোম্পানিগুলো? আইটিসি দেখতে পাচ্ছেন -12.66 পয়েন্ট, তারপরে ফেলেছে যেটা সেটা হচ্ছে সান ফার্মা, তারপরে ম্যাক্সেল কেয়ার। তো এইগুলো নিফটিকে নিচের দিকে ফেলেছে এবং ব্যাংকিং কোম্পানিগুলো নিফটিকে ওপর দিকে তুলেছে। আর বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডেক্সেস গুলো নিফটি কিছুটা পজিটিভ, নেক্সট 50 0.40% বাড়া, নিফটি ব্যাংক 1.15% পজিটিভ। দেখতে পাচ্ছেন এই ব্যাংকই সব থেকে বেশি কিন্তু তেজি দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও এই ব্যাংকিং সেক্টরের মধ্যে 1.61% বাড়া, মিড ক্যাপ সিলেক্ট 0.21% বেড়েছে। তারপরে 100, 200, 500 এইগুলোতেও দেখতে পাচ্ছেন কিছুটা তেজি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলো 0.14% বাড়া। এবং যদি স্মল ক্যাপের কথা বলি, স্মল ক্যাপ 100 এটা 0.15% ডাউন এবং এই স্মল ক্যাপ 50 এটা 0.24% পড়েছে। আর সেক্টর ওয়াইজ নিফটি অটো কিছুটা সবুজ, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.13% বাড়া, এফএমসিজি, আইটি, মিডিয়া এগুলো দেখতে পাচ্ছেন লালেই বন্ধ হয়েছে, মিডিয়াতে একটু বেশি পতন দেখতে পাওয়া গেছে। মেটাল 0.44% বাড়া, ফার্মা 1.27% পড়া, পিএসইউ ব্যাংক 0.22% বেড়েছে, প্রাইভেট ব্যাংক 1.49% বাড়া, রিয়েলটি এটা সামান্য ডাউন হয়েছে। আর এই মার্কেটে মোটামুটি তেজি আসার কারণ কি? এই ক্রুড অয়েল মোটামুটি দেখতে পাচ্ছেন এই 110 লেভেল থেকে আস্তে আস্তে নিচের দিকেই নেমে এসেছে। এই 103 কাছাকাছি, 104 কাছাকাছি বর্তমানে ট্রেড করছে। আরো যদি নিচে নেমে যায়, 100 কাছাকাছি এসে যায়, 100 নিচে নেমে যায়, সেটা মার্কেটের জন্য আরো বড় পজিটিভ ব্যাপার হবে। গ্লোবালি কিছু খবর আসছে, মিক্স খবর, কিছু খবর ভালোও আসছে, কিছু খবর নেগেটিভও আসছে। যেমন দেখতে পাচ্ছেন এই সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও তিনি কি বলছেন? স্লাইড প্রোগ্রেস ইন ইরান পিস টক, অর্থাৎ ইরানের সঙ্গে আমেরিকার যে যুদ্ধ বন্ধের ব্যাপারে আলোচনা চলছে সেখানে কিছুটা প্রোগ্রেস দেখা যাচ্ছে। তো এটা পজিটিভ ব্যাপার, তারই সঙ্গে সঙ্গে কিছুটা নেগেটিভ ব্যাপারও রয়েছে। এমন নয় যে একতরফা ভালো খবরই আসছে। প্রথমত ইরানের যে সুপ্রিম লিডার তারা তো বলেই দিয়েছে তাদের যে এনরিচড ইউরেনিয়াম রয়েছে, অর্থাৎ যে ইউরেনিয়ামটা তারা 60% পর্যন্ত এনরিচ করে ফেলেছে, মোটামুটি 90%-এ এই এনরিচমেন্ট পৌঁছে গেলে সেটা দিয়ে অস্ত্র তৈরি করা যাবে। তো সেই ইউরেনিয়াম তারা অন্য কোনো দেশের হাতে তুলে দেবে না, সেটা ইরানের হাতেই থাকবে। অন্যদিকে আমেরিকা এই দাবি বারবার করছিল যে ইরান ইউরেনিয়াম অস্ত্র বানাতে পারবে না, এই ইউরেনিয়াম দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে যাতে আমেরিকা সেটাকে নষ্ট করে দিতে পারে বা অন্যান্য কাজে লাগাতে পারে। তো এই ব্যাপারে সুপ্রিম লিডার সরাসরি বলে দিয়েছে তারা এই ইউরেনিয়াম বাইরে পাঠাচ্ছে না। এবং তারই সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস নিয়ে ধোঁয়াশা রয়েছে, সেটা হচ্ছে স্টেট অফ হরমুজে এই টোলের ব্যাপারটাকে নিয়ে। দেখুন, পুরো পৃথিবী চাইবে না এই যে স্টেট অফ হরমুজ এইটা দিয়ে যাওয়ার জন্য কোনো দেশকে টোল দিতে হবে, কারণ এই টোল দেওয়া মানে কি অতিরিক্ত একটা খরচা হবে। আমেরিকা তো চাইবেই না। যদি কথা বলি এই যে টোল এটা যদি পার্মানেন্ট হয়ে যায় তাহলে কি হবে? সব দেশে এই আমেরিকার উপর খেপে যাবে যে আমেরিকা যুদ্ধ শুরু করেছিল বলে এই যে টোল সেটা দিতে হয়েছে, মানে সাপোর্ট কমে যাবে। তারই সঙ্গে সঙ্গে কোনো দেশ কেন চাইবে না? কারণ খরচা অতিরিক্ত হবে, কোন দেশ দিতে চাইবে অতিরিক্ত খরচা? তো এই দুটো ব্যাপার নিয়েই বর্তমানে এই যে ডিল সেটা আটকে রয়েছে, এই এনরিচড ইউরেনিয়াম এবং তারই সঙ্গে সঙ্গে এই হরমুজের টোলের ব্যাপারটা। তো এই দুটো ব্যাপার নিয়ে যদি ক্লিয়ারিটি এসে যায় তাহলে একটা ডিল হয়ে যেতে পারে। এবং যে মার্কো রুবিও বলেছেন স্লাইড প্রোগ্রেস, এমনটা নয় যে একতরফা এগোচ্ছেই, এই হুমকিও তিনি দিয়ে রেখেছেন যদি ইরান তাদের কথা শুনে নেয়, তাদের শর্তগুলো মেনে নেয়, তবেই কিন্তু এই যে ডিল সেটা কমপ্লিট হবে। এবং এরই এফেক্ট এই যে ক্রুড অয়েল এখানে দেখতে পাচ্ছেন কেমন ভলিটিলিটি দেখতে পাওয়া যাচ্ছে। শুরুতে একবার 105 এর উপরে উঠে গিয়েছিল, তারপরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই 104 এর নিচে নেমে গিয়েছিল, তারপরে আবার দেখুন একসময় এই 106 এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল, আবার তারপরে আস্তে আস্তে পড়তে পড়তে একসময় 102 এর লেভেল এসেছিল এবং তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে আবার এখন এই 103 এর কাছাকাছি রয়েছে। অর্থাৎ যখন যেই মুহূর্তে যেমন খবর আসছে তার ইম্প্যাক্ট এই ক্রুড অয়েলে দেখতে পাওয়া যাচ্ছে এবং সেরকমই মার্কেট রিঅ্যাক্ট করছে। মার্কেটেও দেখতে পাচ্ছেন বড় ভলিটিলিটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর ইন্ডিয়ান মার্কেটে যে বেড়েছে এর পেছনে অন্যতম কারণ হচ্ছে ডাউ জোন্স। গতকাল ডাউ জোন্স দেখতে পাচ্ছেন 276 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে। এর সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট এটাও কিছুটা সবুজেই বন্ধ হয়েছে এবং আজকের দিনে এদের যে ফিউচার্স যেগুলো ট্রেড করছে এগুলোতেও দেখতে পাচ্ছেন তেজি দেখতে পাওয়া যাচ্ছে। ডাউ জোন্সের যে ফিউচার্স এটা বর্তমানে 0.55% আপ এবং নাসডাকের যে ফিউচার্স এটাও কিছুটা সবুজেই রয়েছে। আর
গ্লোবাল মার্কেট কেমন কি পারফর্ম করেছে? আজকে গ্লোবাল মার্কেটেও তেজি ছিল। ড্যাক্স 1% এর উপরে বাড়া বর্তমানে দেখতে পাচ্ছেন। ফুটসি 0.21% আপ, ক্যাক 40 এটা 1% এর কাছাকাছি বাড়া, ইউরো স্টক্স এটা 1.27% বাড়া। আর এই এশিয়ান মার্কেট গুলো কেমন কি পারফর্ম করেছে? এখানেও ভালো তেজি দেখতে পাওয়া গেছে। নিক্কেই জাপানের মার্কেট 2.68% আপ, সাংহাই এটাও পজিটিভ দেখতে পাচ্ছেন, হ্যাংসাং এটাও পজিটিভ এবং এর সঙ্গে সঙ্গে কোসপি এখানেও 0.4% তেজি দেখতে পাওয়া যাচ্ছে। একমাত্র ইরান এই যে ইউরেনিয়াম সেটা দেবে না বলছে এবং তারই সঙ্গে সঙ্গে স্টেট অফ হরমুজ এইখানে টোল লাগাবে বলছে। এই দুটোই কিছুটা নেগেটিভ, বাকি সব খবরগুলোই কিন্তু মোটামুটি পজিটিভ দিকেই রয়েছে। আর গোল্ড সিলভারে কেমন কি পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে? যদি আমাদের ইন্ডিয়ান মার্কেটের হিসাবে বলি, এই গোল্ড 0.52% পড়া এবং সিলভার এটাই 1.36% পড়া। মোটামুটি একই লেভেলে দেখতে পাচ্ছেন, ফিক্স হয়ে গেছে। কিছুদিন আগে সিলভার এই 3 লাখের উপরে চলে গেলেও সেখান থেকে আবার পড়ে পড়ে আস্তে আস্তে এই 2.5 লাখের কাছাকাছি যাওয়ার জন্য রেডি হচ্ছে। কিন্তু অন্যদিকে যদি কথা বলি, এই যে ডলার টু আইএনআর এইখান থেকেও পজিটিভ সংকেত রয়েছে। আমাদের রুপি কিছুটা হলেও শক্তিশালী হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন, এই রুপি এই 97 এর উপরে উঠে গিয়েছিল, সেখান থেকে একটা 60 তেজি এসেছে, 1.62% এর কাছাকাছি বেড়ে গেছে। তো এটা অনেকটাই সস্তা। তো মোটামুটি এই ছিল গ্লোবাল মার্কেট, কমোডিটি মার্কেট। এরপরে চলুন ইন্ডিয়ান মার্কেটের যে স্টক গুলো তেজিতে ছিল সেগুলো দেখে নেওয়া যাক। প্রথম কোম্পানি মিন্ডা কর্পোরেশন লিমিটেড। আর দেখুন মার্কেটের তেজি এগুলো আসছে মূলত এই রেজাল্ট স্পেসিফিক। এইখানে কোম্পানির নাম্বার ভালো, তার কারণে বেড়েছে। দেখতে পাচ্ছেন কোম্পানি এই কোয়ার্টার করে নেট প্রফিট এটা 2 গুণ বেড়েছে এবং তারই সঙ্গে সঙ্গে রেভিনিউ এটাও অনেকটা বেড়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে মার্জিন এটাও 29 বেসিস পয়েন্ট ইমপ্রুভ হয়েছে। নেট প্রফিট আগে ছিল 52 কোটি, সেখান থেকে বেড়েছে 125 কোটি, প্রায় 140% জাম্প। এবং যদি রেভিনিউ এর কথা বলি, 1704 কোটি এসেছে, যেটা 29% বাড়া। আগে কত ছিল? 1321 কোটি। তো এখানেও দেখতে পাচ্ছেন ভালো একটা বৃদ্ধি দেখতে পাওয়া গেছে। তারপরে জেএসডব্লিউ সিমেন্ট 7.33% বাড়ার কারণ কি? নেট প্রফিট দেখতে পাচ্ছেন সোর্স মাল্টিফোল্ড, মানে অনেক গুণ বেড়ে গেছে। 371 কোটি নেট প্রফিট এসেছে। রেভিনিউ এই ফ্রন্টেও 11% জাম্প। তার সঙ্গে সঙ্গে কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। একটা শেয়ার পিছু কোম্পানি এই 8 আনা করে ডিভিডেন্ড দিতে চলেছে। নাম্বার একটু ডিটেলস দেখবো। সেলস দেখতে পাচ্ছেন 11% বাড়া, 1709 কোটি থেকে বেড়ে হয়েছে 1895 কোটি। এবং নেট প্রফিট দেখুন 16 কোটি ছিল, সেখান থেকে বেড়ে 362 কোটি হয়েছে। কোয়ার্টারলি এই যে নেট প্রফিট এটা অনেকটাই বেশি, প্রায় 3 গুণের কাছাকাছি বেড়েছে। তারপর একটি কোম্পানি হনাজা কনজিউমার বা ম্যামার 5.38% আপ। এইখানে নাম্বার কেমন? নাম্বার সলিড। সেলস 23% আপ, এবিটা 186% আপ এবং নেট প্রফিট 177% বেশি। 25 কোটি নেট প্রফিট বেড়ে হয়েছে 69 কোটি এবং এই সেলস ফ্রন্টে 534 কোটি ছিল এর আগের বছর সেম কোয়ার্টারে, সেটা বেড়ে 657 কোটি হয়েছে। তারপরে আরো যে শেয়ারগুলো বেড়েছে তাদের মধ্যে এলিফ্যান্ট ইঞ্জিনিয়ারিং রয়েছে, প্রায় 6% এর কাছাকাছি বাড়া। তারপরে জেএসডব্লিউ ইনফ্রা 3.78%, ডিকসন টেক 4% এর উপরে, দীপক ফার্টিলাইজার্স প্রায় 6.5%, তারপরে ফার্স্ট সোর্স সলিউশন 6.5% এর কাছাকাছি বাড়া। আর এরপরে পড়া শেয়ারগুলো ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড 9.19% ডাউন হয়েছে। কি কারণ? দেখতে পাচ্ছেন এই 2 বছরের মধ্যে সর্বপ্রথম এই স্টকটা এতটা বেশি পড়ে গেল, কারণ এই কোয়ার্টার পরে যে নাম্বার সেটা ইনভেস্টরদের পছন্দ হয়নি। নাম্বার কেমন? দেখতে পাচ্ছেন সব ফ্রন্টেই খারাপ। এখানে সেলস দেখুন, ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন, দুটো জায়গাতেই কমে গেছে। সব 1000 কোটির উপরে ছিল, সেখান থেকে 1000 কোটির নিচে নেমে এসেছে। এবিটাও দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গা থেকে কমে 152 কোটি হয়েছে। এবং এই নেট প্রফিট এটা দেখুন 280 কোটি থেকে পড়ে 196 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 347 কোটি, সেখান থেকেও পড়েছে। তো সব দিকেই দেখতে পাচ্ছেন কোম্পানির নাম্বার খারাপ এবং এই পড়াটা স্বাভাবিক ব্যাপার। তারপরে ম্যাক্স হেলথকেয়ার এটা 6.24% ডাউন। কি কারণ? দেখতে পাচ্ছেন এই মার্চ কোয়ার্টারে যে আর্নিংস ফেল টু ইমপ্রেস ইনভেস্টরস, তো এই ইনভেস্টরদের ইমপ্রেস করতে ব্যর্থ হয়েছে। এখানে নাম্বার কেমন? সেলস 12% বেশি, 1910 কোটি থেকে বেড়ে হয়েছে 2143 কোটি, কোয়ার্টারলিও বেশি। এবং এই নেট প্রফিট 319 কোটি ছিল, এখান থেকে বেড়ে 342 কোটি হয়েছে, কোয়ার্টারলিও বেশি। মোটামুটি নাম্বার দেখতে পাচ্ছেন খুব একটা খারাপ নয়, তাও বড় সেলিং চলে এসেছে। তারপরে সান টিভি নেটওয়ার্ক 6.41% ডাউন। এইখানে কারণ কি? দেখতে পাচ্ছেন উইক কোয়ার্টার ফোরের যে রেজাল্ট সেটা পেশ করেছে। কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স সেটা 37% পড়ে গেছে, মানে নেট প্রফিটের কথা বলছি। এই প্রফিট এটা আগে ছিল 370 কোটি, সেখান থেকে পড়েছে 232 কোটি, অনেকটাই ডাউন। তারপরে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 7.96% পড়েছে, তবে এটা পড়ার পেছনে অন্য কারণ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, সেখানে প্রমোটারের কাছে কত রয়েছে? এই 89%। এই যে সেবি রয়েছে তাদের রুল অনুযায়ী এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা কমাতে হবে, মানে প্রমোটারের কাছে সর্বোচ্চ বেশি 75% স্টেক থাকতে পারে। তো এটাকে কমানোর জন্য কি করবে এই কোম্পানি? বারবার এই যে ওএফএস সেটা আনবে, অর্থাৎ কম দামে মার্কেটে শেয়ার বিক্রি করবে। তো সেরকমই কিছু জিনিস এই কোম্পানি সামনে রেখেছে। দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া শেয়ারস ফল 6% as ওএফএস ওপেন্স ফর ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স। তো এই ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স মানে বড় বড় যে ইনভেস্টর রয়েছে তাদের জন্য এই যে ওএফএস সেটা ওপেন করে দেওয়া হয়েছে, মানে অফার ফর সেল। এই আমাদের মতো ডিটেল ইনভেস্টররা এরাও এই মে 25 তারিখ থেকে এই যে ওএফএস সেখানে অংশগ্রহণ করতে পারবে। কোম্পানি মানে গভর্নমেন্ট তারাই 4% স্টেক বিক্রি করতে চলেছে। এই প্রাইসটা কত? দেখতে পাচ্ছেন at 31 পার শেয়ার, ওপেন ফর সাবস্ক্রিপশন বাই ইনস্টিটিউশনাল ইনভেস্টর অন ফ্রাইডে, অর্থাৎ 31 টাকা ফ্লোর প্রাইস ছিল। এবং দেখতে পাচ্ছেন স্টকটা তার কাছাকাছি এসেই বন্ধ হয়েছে, এর আগের দিনেই 34 এর কাছাকাছি ছিল। তারপরে ওয়েলস্পুন লিভিং 4.60% ডাউন। অরবিন্দ ফার্মা এটা পড়েছে 5%। অরবিন্দ ফার্মা পড়ার কারণ কি? এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস এটা তো মোটামুটি বেড়েছে, এবিটা কিছুটা ডাউন 1% ডাউন এবং নেট প্রফিট এখানেও সেরকম বৃদ্ধি নেই, 2% বেশি। পড়ার কারণটা দেখতে পাচ্ছেন এই যে মার্জিন সেখানে কিছু
কিছুটা প্রেসার দেখতে পাওয়া গেছে। যদি এখানে মার্জিন দেখতে পাচ্ছেন এবারে মার্জিন এসেছে 20%, এর আগের কোয়ার্টারে ছিল 21% এবং আগের বছর সেম কোয়ার্টারেও 21% ছিল। তো এই মার্জিন পড়ে যাওয়ার কারণে স্টকে মূলত প্রেসার এসেছে। তারপরে এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়া লিমিটেড 3.08% পড়া। এখানে দেখতে পাচ্ছেন একমাত্র সেল মানে বিক্রি সেটা কিছুটা বাড়লেও বাকি যে প্যারামিটার গুলো এগুলো সব খারাপ হয়েছে। এবিটা 10% ডাউন 1048 কোটি থেকে পড়ে 945 কোটি এবং এই নেট প্রফিট এটা 755 কোটি ছিল, এখান থেকে পড়ে 693 কোটি হয়েছে। এখানেও 8% পতন। একমাত্র সেলস বাদ দিয়ে বাকি যে প্যারামিটার গুলো সেগুলো খারাপ এবং এই মার্জিন ফ্রন্ট এখানেও দেখতে পাচ্ছেন পতন। 14% এর মার্জিন পড়ে হয়েছে 12%। বিক্রি তো কিছুটা বাড়াতে পেরেছে কিন্তু বাকি জায়গায় যে খরচা মার্জিন এগুলো ধরে রাখতে পারেনি কোম্পানি। তারপরে গ্লেনমার্ক ফার্মা এটা পড়ে গেছে 5.94%। এরপরে যদি আজকের কোয়ার্টার পর রেজাল্টের ব্যাপারে কথা বলি, অনেক কোম্পানির নাম রয়েছে, আইচার মোটরস, এনটিপিসি গ্রিন রয়েছে, হিন্ডালকো, সান ফার্মা, এরকম বহু কোম্পানি। তারপরে কোলগেট রয়েছে, ইরকন ইন্টারন্যাশনাল, যাত্রা অনলাইন, ফোর্টিস হেলথ কেয়ার। তো এখানে কিছু লিস্ট রয়েছে, দেখে নিতে পারেন। 20 মাইক্রন, 3M ইন্ডিয়া, 7 টেকনোলজিস, এলিয়া কমোডিটিস এখান থেকে এই বালগোপাল কমার্শিয়াল পর্যন্ত। তারপরে এই বালকৃষ্ণ পেপার মিলস এখান থেকে দেখতে পাচ্ছেন, ইআইএইচ অ্যাসোসিয়েটেড হোটেল এই পর্যন্ত রয়েছে। তারপরে এই এলিগেন্ট ফ্লোরিকালচার এখান থেকে দেখতে পাচ্ছেন, এইচবি স্টক হোল্ডিং লিমিটেড পর্যন্ত রয়েছে। হেলদি ইনভেস্টমেন্ট এইখান থেকে রয়েছে, এই কোম্পাট ফাইন্যান্সিয়াল সার্ভিস পর্যন্ত। লিহার ফুটওয়ার্স এইখান থেকে এই নেক্সট মিডিয়া ওয়ার্কস, নারায়ণা হুদালা রয়েছে। তারপরে আরএসসি ইন্টারন্যাশনাল পর্যন্ত, এই রেভাটি ইকুইপমেন্ট এখান থেকে পলিটিক্স। তারপরে সুইস মিলিটারি কনজিউমার গুডস এখান থেকে দেখতে পাচ্ছেন, এই বিক্রেন ইঞ্জিনিয়ারিং। তারপরে এই ভিপি স্পিন প্রো লিমিটেড এখান থেকে জিলান। তো দেখতে পাচ্ছেন এরকম বহু কোম্পানি তাদের নাম্বার পেশ করতে চলেছে আজকের দিন। তাদের মধ্যে কিছু কোম্পানি নাম্বারের পরে রিয়াকশন দেখেছে, যেমন এই নাইকা, এটা সম্ভবত গতকালই নাম্বার পেশ করেছিল। দেখতে পাচ্ছেন এই যে ওপেনিং সেটা ভালো ছিল, 274 এর আগে ক্লোজ হয়েছিল, আজকে ওপেন হয়েছিল প্রায় 282 উপরে, তারপরে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন নাইকা শেয়ার প্রাইস ক্লাইম 4% অ্যাজ কোয়ার্টার পরে যে প্রফিট সার্জ 4x মানে 4 গুণ বেড়েছে, তা সত্ত্বেও পড়েছে স্টকটা। নাম্বার কেমন সলিড নাম্বার ছিল, সেলস 28% বাড়া 2062 কোটি থেকে বেড়ে 2648 কোটি এবং নেট প্রফিট 19 কোটি থেকে বেড়ে হয়েছে 78 কোটি, এখানে 286% জাম দেখতে পাওয়া গেছে। তারপরে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড 1.6% বেড়েছে। নাম্বারের পরে দেখতে পাচ্ছেন ভালো তেজি ছিল, 830 এর কাছাকাছি ওপেন হয়েছিল, ওপেন কত 835। তো সেখান থেকে যদি আস্তে আস্তে পড়ে যায়, দেখুন এই যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এই কোম্পানিটা খুব একটা খারাপ নয়, মোটামুটি ভালোই কোম্পানি, কিন্তু তাও প্রেসার থেকে। তার কারণ কি? প্রথমত নাম্বার দেখুন, এই সেলস এটা 14% বেড়েছে, নেট প্রফিট 23% বাড়া, ইপিএস 23% বাড়া। তো এরকম নাম্বার যদি কোনো ছোট কোম্পানিতে আসতো তাহলে সেই কোম্পানি আজকে হয়তো 10% 20% আপার সার্কিল লাগিয়ে দিতে পারতো, কিন্তু এলআইসির ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 5,14,122 কোটি রয়েছে। তো এত বড় মার্কেট ক্যাপের কোম্পানিতে খুব বড় মুভ আসা সম্ভব নয়। এছাড়াও যদি কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোমোটার্স, এখানে কত পার্সেন্ট স্টেক রয়েছে, এই 96.50% স্টেক রয়েছে। অর্থাৎ এখানে কি করতে হবে, এখানেও যে কোম্পানি প্রোমোটার রয়েছে, এখানে প্রোমোটার কারা দেখতে পাচ্ছেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানে সরকারি কোম্পানি। গভর্নমেন্টকে এই যে স্টেক এটা কমিয়ে কিন্তু 75% নিয়ে আসতে হবে। এবং দেখুন এটা এত বড় মাপের কোম্পানি, সেই জন্য কি করা হয়েছে, এর জন্য একটা স্পেশাল ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে 3 বছর থাকে যে শেয়ার হোল্ডিং এটা 75% এর নিচে নামিয়ে আনো, কিন্তু একে 10 বছর পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। অর্থাৎ কি বুঝতে পারছেন, যে কোনো সময় এই যে স্টেক সেটাই গভর্নমেন্ট সেল করতে পারে এবং যখনই স্টেক সেল হবে তখন কিন্তু অনেকটা ডিসকাউন্টেই হবে। তো এইসব কিছু ব্যাপার মাথায় রেখে এই যে ইনভেস্টররা তারা কিন্তু এই এলআইসি এই কোম্পানির প্রতি অতটা আগ্রহ দেখায় না। পরে আস্তে আস্তে যখন এই প্রোমোটার হোল্ডিং এটা কমে যাবে, 75% এর কাছাকাছি চলে আসবে, তারপরে কিন্তু এই স্টকে একটা বড় তেজি আসতে পারে। এবং এই কোম্পানি এত বড়, দেখতে পাচ্ছেন মার্কেটে মাত্র কতটা শেয়ার ছাড়া রয়েছে, এই 3.50%। তো এই বাকি শেয়ার ছাড়তে অনেক দিন সময় লাগবে এবং অনেক কাঠখড় পোড়াতে হবে কোম্পানিকে এই শেয়ার বেচার জন্য। এবং যদি না বেচতে পারে তখন কি করতে হবে, অনেক ডিসকাউন্টে এই শেয়ারগুলো বিক্রি করতে হবে। তো এটাই কারণ এই শেয়ারে সেরকম তেজি না আসার। এরপরে কিছু কোম্পানি এই কোয়ার্টার পর রেজাল্টের পরে রিয়াকশন দেখিয়েছে, যেমন টিটিকে প্রেস্টিজ দেখতে পাচ্ছেন একসময় বেড়ে গিয়েছিল, তারপরে 1.06% পরে বন্ধ হয়েছে। তারপরে গুজরাট স্টেট ফার্টিলাইজার্স কেমিক্যালস নাম্বারের পরে 3.10% মোটামুটি ডাউন হয়ে গেছে, তবে একসময় তেজি ছিল দেখতে পাচ্ছেন, সেখান থেকে প্রায় 4.5% ডাউন। তারপরে ইনফো এজ 4.13% বাড়া। তারপরে এসকেএম এগ প্রোডাক্ট এটা 10% এর কাছাকাছি ডাউন হয়ে গেছে, এটা কিন্তু নাম্বারের পরে একসময় তেজিতে ছিল, খুব ভালো তেজি দেখিয়েছে, এই 222 এর কাছাকাছি চলছিল, সেখান থেকে যদি দেখেন মোটামুটি কিন্তু 20% ডাউন হয়ে গেছে। আর এরপরে যদি ব্রেকিং নিউজের ব্যাপারে কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন এই আরবিআই তারা কি করেছে, এই গভর্নমেন্টকে 2.87 লাখ কোটি টাকা এই ডিভিডেন্ড হিসেবে পেমেন্ট করেছে। দেখুন এই টাকা কোনো আমাদের মতো শেয়ার হোল্ডার পাবে না, কারা পাবে, এটা গভর্নমেন্ট পাবে। গভর্নমেন্ট বিভিন্ন কাজে এটাকে ব্যবহার করতে পারে, তেল কিনতে পারে। দেখতে পাচ্ছেন দিস মুভ ইজ এক্সপেক্টেড টু গিভ দ্য গভর্নমেন্ট অ্যাডিশনাল ফাইন্যান্সিয়াল রুম, মানে গভর্নমেন্টকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারে অ্যাট এ টাইম অফ জিওপলিটিক্যাল আনসার্টিনিটি অ্যান্ড গ্লোবাল ইকোনমিক চ্যালেঞ্জ। তো বর্তমানে জিওপলিটিক্যাল টেনশন দেখতে পাচ্ছেন, তেলের দাম বেড়ে যাচ্ছে, তো সেখানে এত বড় একটা ডিভিডেন্ড আরবিআই যে গভর্নমেন্টকে দিল, তো সেই গভর্নমেন্ট এই টাকাটা কিন্তু বিভিন্ন কাজে লাগাতে পারে, তো যেটা শেয়ার মার্কেটের জন্য কিছুটা হলে পজিটিভ ব্যাপার। আর ভিডিও শেষে নিফটি ফিফটি দেখে নেবো। আজকে নিফটি ফিফটিতে দেখতে পাচ্ছেন 31টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 19টা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। এদের মধ্যে কোনগুলো সব থেকে ভালো এবং খারাপ পারফর্ম করলো নিফটির মধ্যে যদি দেখেন, এখানে ট্রেন্ড দেখতে পাচ্ছেন 3.18% বাড়া, শ্রীরাম ফাইন্যান্স 2.9% আপ, অ্যাক্সিস ব্যাংক 2.69% বেড়েছে, আইসিআইসিআই ব্যাংক 1.96% আপ এবং এই উইপ্রো এটা 1.62%
6% বাড়া। পড়া শেয়ার কোনগুলো রয়েছে? ম্যাক্স হেলথ 6.24% ডাউন, সান ফার্মা 2.78% পড়েছে, ওএনজিসি পড়েছে প্রায় 2%, আইটিসি 1.95% পড়েছে এবং পাওয়ার গ্রিড এটা 1.80% পড়ে বন্ধ হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।